বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। জানি না এই ভিডিওটা আমি তোমাদের সামনে আজকে পাবলিক করতে পারবো কিনা, কারণ কি কিছু কথা তোমাদের সামনে প্রথমেই বলে নিচ্ছি, কারণ কি অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে ভয় পেতে পারে, যেরকমটা আমি পেয়েছিলাম। আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আপলোড করতে তিনবার কিন্তু আমি ভিডিওটাকে আপলোড করেছি। অর্ধেকটা আপলোড হওয়ার পর ভিডিওটা নিজে থেকেই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছিল। তো আমি ভাবছিলাম কি হচ্ছে এটা, না কোনো ভিডিও আপলোড হচ্ছে, না কোনো শর্ট ভিডিও আপলোড হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। ভিডিওটা কিছুক্ষণ আপলোড হওয়ার পর রিমুভ হয়ে যাচ্ছে। তো খুবই টেনশনে ছিলাম। তারপর যথারীতি কি আর করবো, তখন অন্যদের ভিডিও দেখতে গিয়ে দেখলাম সোমনাথ দা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে তারও এরকম নাকি প্রবলেম হচ্ছে। যথারীতি সেখানেও আমি তাকে কমেন্ট করেছি যে দাদাভাই হয়ে যাবে। আর আরও একটা যে বিষয় ঘটছে, ভিডিওটা কারোর কাছে পৌঁছাচ্ছে না। আর এটা কিন্তু আমার সাথে নয়, অনেকের সাথেই হচ্ছে। তোমরা সোমনাথ দাদাভাইয়ের কমিউনিটি পোস্ট দেখলে বুঝতে পারবে যে এই প্রবলেমটা অনেকের সাথেই হচ্ছে। তো সেই কারণেই বললাম যে এই ভিডিওটা হয়তো আমি এখন করছি, হয়তো আপলোড করবো এখন রাত্রে, হয়তো সেটা মানে আপলোড হবে কমপ্লিট, এবং সেই সময় তোমাদের সামনে ভিডিওটা দেওয়ার কোনো মানে হয় না মাঝরাতে। তো এই ভিডিওটা হয়তো তোমাদের সামনে মর্নিংয়ে যাবে, কিন্তু আমি রাতেই করছি। তো অনেক কথা তোমাদের সামনে প্রবলেম সম্পর্কে বললাম। এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। ওয়াইটিতে একটা নতুন ঝড় উঠেছে, সেটা হচ্ছে ওয়াইটি স্বচ্ছ অভিযান। এই নিয়ে দেখছি অনেকেই কথাবার্তা বলছে, এবং কার প্রসঙ্গে বলছে, অরিন্দম দা ভাইয়ের প্রসঙ্গে কথাটা বলছে। অনেকে এটাও বলছে যে শুধুমাত্র কি ওয়াইটি স্বচ্ছ অভিযান, নাকি ওয়াইটি স্বচ্ছ অভিযানের নাম করে নিজে রাতারাতি ভাইরাল করতে চাইছে, এবং সেটা আবার কার নাম কামিয়ে, দালালের নাম কামিয়ে সে নিজেকে ভাইরাল করতে চাইছে। তো আমি দেখো, আমার যেটা পার্সোনাল মতামত সেটা আমি তোমাদের সামনে বলতে চাইছি। যার ওয়াইফের একটা অলরেডি আইডি আছে এবং সে 3 বছর ধরে ভিডিও করছে, কোনো মতে সে কোনো রকমভাবে কোনো কন্ট্রোভার্সির সাথে যুক্ত হয়নি। তোমরা একবার জাস্ট ভেবে দেখো, যথারীতি এই যে অরিন্দম দা ভাইয়ের স্ত্রী, তার যে আইডি, সে মন করলি কিন্তু যখন মানে গামলার সাথে যখন দীপদা ভাইয়ের একটা ঝামেলা শুরু হয়েছিল, তখন থেকে ও মন করলে অনেক কিছু জানতো, যেহেতু পাশাপাশি বাড়ি, মানে পাশাপাশি গ্রামে বাড়ি, অনেক কিছু জানতো, এবং অরিজিনাল তথ্য সে কিন্তু আমার মনে হয় সব থেকে আগেই হয়তো জানতো। সেই জায়গায় সে যদি মন করতো, কিন্তু সেই সময় তার আইডিতে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও দিয়ে ভাইরাল কিন্তু সেই মুহূর্তেই হয়ে যেতে পারতো। এই যে অনেক মানুষ অনেক রকমভাবে তথ্য আমরা সংগ্রহ করে যে আমরা ভিডিও দিচ্ছি, তার কাছে এই তথ্য সংগ্রহটা কোনো কিছু কিন্তু বিষয়ই হতো না। সে ওই মানে খানে একটু যেত, জানতো, সেগুলো আমাদের সামনে কিন্তু বলে দিত, রাতারাতি সে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারতো। শুধু এতদিন পর আমাদের এই অরিন্দম দা ভাই একটা নতুন আইডি ওপেন করে সেই আইডিতে ওয়াইটি স্বচ্ছ অভিযান যে আরম্ভ করেছে, শুধুমাত্র নিজে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য, আমার তো একেবারের জন্যই মনে হচ্ছে না। তোমরা কারা কারা আমার এই মতের সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। এবং যতদূর শুনলাম সে কিন্তু যথেষ্ট একটা ভালো পদের চাকরি করে, না সরকারি না বেসরকারি এটা আমি জানি না, তবে ভালো একটা পদে চাকরি করে। সে হঠাৎ করে ওয়াইটি আইডি কেন শুরু করতে গেল, তার ওয়াইফের ভিডিও আমি যেদিন থেকে জানতে পেরেছি, যার ওয়াইফেরও একটা আইডি আছে, তার ওয়াইফের আইডির ভিডিওগুলো আমি দেখি। রিসেন্ট একটা ভিডিওতে আমি দেখলাম, সেখানে যথারীতি সে বাড়ি এসছে এবং তার ওয়াইফ জিজ্ঞেস করছে যে তুমি তো রাতে বাড়ি ফিরবে বলেছিলে, কেন বাড়িতে আসোনি? তো বললো এমন ভাইটাল কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে সেই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি। তো এই যে এই সমস্ত বিষয়গুলো সে কিন্তু মন করলেই তার ওয়াইফের আইডিতেও সেই সময়, যেই সময় ওয়াইটি একদম তোলপাড় চলছিল, রিনা কোথায় আছে, মানে গামলা কোথায় আছে, তার খবরাখবর জানার জন্য, এমনকি এই দীপদা ভাইরা কোথায় আছে, কিভাবে আছে, অ্যাকচুয়ালি রিজনটা কি, কাদের সাথে তাদের ঝামেলা হয়েছে কি, এই সমস্ত বিষয় কিন্তু সেই মানে এই অরিন্দমদার ওয়াইফ কিন্তু সেই মুহূর্তে ভিডিও করে ভাইরাল হলেই হতে পারতো, সেই মুহূর্তে হয়নি। তার মানে কি সত্যিই নিজে ভাইরাল হওয়ার জন্য আইডি ওপেন করেছে, নাকি সত্যি ওয়াইটি স্বচ্ছ অভিযান সত্যি আরম্ভ করেছে? তো তোমরা আগে দেখতে থাকো, অনেক কিছু আশা করছি তোমরা দেখতে পাবে, অনেক কিছু ওয়েট করছে তোমাদের জন্য। এইটুখানি বলতে পারি, এর থেকে কিন্তু বেশি কিছুই আমি বলতে পারছি না। অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে কিন্তু আমি আর কিছুই বলতে পারছি না, কারণ আমার পার্সোনালভাবে যেটুকুনি মনে হয়েছে আমি সেইটুকুনি তোমাদের সামনে জানালাম। এইবার দেখো, অশনি সংকেত কিন্তু আশা করছি দালালের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, অশনি সংকেত পৌঁছে গেছে। দেখো না, কোথাও থেকে খবর পেয়ে বলছি না, কারণ তোমরা খুব ভালো করেই জানো আমার কারোর সাথে সেইভাবে কোনো পরিচয় নেই। আমার তোমার বেশিরভাগ ভিউয়ার্সদের সাথেই যোগাযোগটা আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো, কেন বলছি অশনি সংকেত এই দালালের কাছে পৌঁছে গেছে, আজকে দেখলাম তার বলার মানে ভাষাটা পুরোপুরি অন্য। সে যেভাবে ভিডিও করে, যে টোনে ভিডিও করে, সেই টোনটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তোমার ঢেম ড্যাশ ছ্যাঁচ ড্যাশ থেকে অসুস্থ সন্তানের মা, অসুস্থ বাচ্চার মা। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, অসভ্য মহিলা, পতি ড্যাশ থেকে
অসভ্য মহিলা, এই যে দুটো কথা চেঞ্জ, এতেই কিন্তু যথেষ্ট বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যে তার কাছে অশনি সংকেত কিন্তু চলে গেছে। এবং বড্ড অদ্ভুত লাগছে যে নিজেকে ওয়াইটির ডন বলে মনে করে যে আমি আমার মুখের কথা দিয়ে সবাইকে ধ্বংস করে দিতে পারি, আমি আমার মুখের কথা দিয়ে সমস্ত কিছু তাদের মধ্যে থাকা গোলতাবড়িকে আমি উপড়িয়ে আনতে পারি। সে এখনো পর্যন্ত কেন অরিন্দময়ের ওই ভিডিওটার পক্ষে বিপক্ষে গিয়ে কোনো রকম কোনো ভিডিও নামালো না? এটা দেখে না জাস্ট অবাক হচ্ছি যে কিনা ওয়াইটির কোনো ক্রিয়েটারকে ছাড়লো না তার মুখোমুখি জবাব দিতে। সে এই একটা নিজেকে ভাইরাল করবার জন্য যে শুধুমাত্র সময়ের সৎ ব্যবহার করে একটা নিজস্ব আইডি তৈরি করে ভিডিও দিয়েছে, তার যে সমস্ত কথা বলে এবং সে সৎ সাহস দেখিয়ে পুরো নাম নিয়ে বললো যে হ্যাঁ আমি স্টেপ নিয়েছি, 2-3 দিনের মধ্যে তার কাছে নোটিশ পৌঁছে যাবে। তো 2-3 দিনের ভিডিওটা পরশু দিয়েছে, আশা করছি আজকে নোটিশটা পৌঁছে গেছে বা কালকে যাবে, এরকম কিছু একটা হবে। তো সেই জায়গায় সেই ভিডিওটা নিয়ে এই দালাল কোনো রকম কোনো কিছু কেন বললো না? এইখানে তোমাদের একটু কোথাও কিছু মনে হচ্ছে না যে কেন কিছু বললো না? যেই মেয়েটা এত হত্যাবড়ি করে কথা বলে সেই মেয়েটা আজকে চুপ কেন? এই সামান্য একটা ভিডিও দিয়েছে ওয়াইটিতে, কোনোদিন সেইভাবে আমরা চিনতাম না, জানতাম না, সে একটা ভিডিও দিল, সেই ভিডিওর বিপক্ষে গিয়ে একটা কথাও সে বললো না। বড্ডই স্ট্রেঞ্জ, তাই না? হ্যাঁ, স্ট্রেঞ্জ হবারই কথা। কারণ দেখো, যারা এই দালালকে খুব ভালো মনে করে, খুব তার যে পজিটিভ ভিউয়ার্সরা, তারাও বুঝতে পারছে না, যারা বলছে যে আমরা সাক্ষী দেবো, এই দেবো, ওই দেবো, সেই দেবো, বিষয়টা ঠিক কতটা কি বলবো, কতটা কষ্টসাধ্য একটা বিষয় সেটা কিন্তু কেউই জানে না। কষ্টসাধ্য এই কারণেই বললাম, দালালের পক্ষে এই সমস্ত বিষয়কে নিয়ে ওয়াইটির সামনে কিভাবে সে তুলে ধরবে তার কাছে সত্যি খুব কষ্টসাধ্য। তো সে আজকে বড় গলা করে বলছে যে আমি বিগত 6 থেকে 7 মাস আগে 7 মাস আগে থেকে আমি স্ল্যাং দিয়ে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। মানলাম তার কথাকে, কিন্তু সে 6 থেকে 7 মাস আগে পর্যন্ত যে ভিডিওগুলো করেছে, সেই ভিডিওগুলো বলা কথা তার নাই মুখ দিয়ে বেরিয়ে গেছে, সে ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছে। কিন্তু সেই বলা কথাগুলো নিয়ে যাদেরকে নিয়ে বলেছিল তাদের লাইফে ঠিক কি হয়েছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কতটা বিভেদ তৈরি হয়েছে। কারণ দেখো, আমি যদি এখানে এমএসএল এর কথাটাই তোমাদের সামনে বলি, উজ্জ্বল দা ভাই কিন্তু যথেষ্ট শারীরিক দিক দিয়ে অসুস্থ, তাই না? তো সেইখান থেকে যেভাবে এই কণিকা দিভাইকে নিয়ে নোংরা থেকে নোংরাতম কথা বলে গেছে, ওর সাথে লিপ্ত করেছে, সেই বিষয়গুলো কোনো জায়গায় যদি এই উজ্জ্বল দা ভাই বিশ্বাস করে নিয়ে কণিকার সাথে কণিকা দিভাইয়ের সাথে অশান্তি করতো পার্সোনাল ভাবে, সেটা কিন্তু আমরা জানতেও পারতাম না। তাতে কি হতো, দুজনকার একটা সুন্দর সুখের সংসার পরিবার পুরো ভেঙে তছনছ হয়ে যেত, শুধুমাত্র কার জন্য? এই একটা ক্রিয়েটারের জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মুহূর্তের সেই ভিডিওগুলো সে প্রাইভেট করে দিতেই পারে, কিন্তু সেই ভিডিওগুলো তো প্রত্যেকের কাছেই ডাউনলোড করা আছে, তাই না? তো সেই ভিডিওগুলো দিলেও তো অনেক কিছু হতে পারে, তাই তো বন্ধুরা? এবং সেই যে বড় গলা করে বলছে যে আমি আজ থেকে 6 থেকে 7 মাস আগে স্ল্যাং দেওয়া ভিডিও বন্ধ করে দিয়েছি। আমি তোমাদেরকে রিসেন্ট এই 4-5 দিন আগেকারই একটা ভিডিওর কথা বলছি। সেই ভিডিওতে এই দালাল আমাদের প্রিয়া দিদিভাইকে নিয়ে বলছে, টিয়া নাম দিয়ে বলছে, টিয়া ঢেম, তারপরে যেটা বলে ছেঁচ ঢ্যাট, তারপরে তোমার ঢ্যাম, ওর প্রিয়া দিভাইয়ের হাজব্যান্ডকে বলছে অকর্মণ্যের ঢেকি ঢ্যাম, যেটা হয়। আমি স্ল্যাংগুলো এখানে নিচ্ছি না, কারণ আমার মনে হয় কাউকে বোঝাতে গিয়ে নিজেরও স্ল্যাং ইউজ করা উচিত নয়, কারণ এরকমই কিছু ঘটনা ঘটেছে কিন্তু সীমা দিভাইয়ের সাথেও। কারণ এখন প্রশ্নটা প্রত্যেকে এটাই তুলছে যে দালাল যদি স্ল্যাং ইউজ করে ভিডিও করে ভুল করে থাকে, ওয়াইটিকে যদি নোংরা করে থাকে, তাহলে সীমা দিদিভাই তো করেছে, তাহলে তার জন্য কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? তো দেখো, আমার মনে হয় যে কোনো কিছু যদি করা হয় তার আওতায় কিন্তু প্রতিটা মানুষকেই আনা হবে। তো প্রতিটা মানুষকে যখন আনা হবে, এনে কিন্তু বিচার করা হবে যে এই যে ভিডিওটা সে করেছে, সেই ভিডিওটা করার রিজনটা কি, তাকে কে উত্তপ্ত করেছে এই ভাষাগুলো ইউজ করার জন্যে, তাই না? কারণ আমরা প্রথম থেকেই দেখেছি যে ওয়াইটিতে রাজ করেছে কে? এই দালাল। প্রথম থেকেই, আমরা তো অনেক পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে নাম দিয়েছি, প্রথম থেকেই কে নাম দিয়েছে? এই দালাল। এবং প্রথম থেকে বিগত 2 বছর যাবৎ এমএসএল কে নিয়ে যা নয় তাই করে গেছে। তো যথারীতি সে তার মতো করে স্টেপ নিয়েছে, যথারীতি আশা করছি মার্চ মাসে আমরা কোনো একটা রেজাল্ট কিন্তু পেতে পারি না। এর থেকে বেশি কিন্তু আমি কিছুই তোমাদের সামনে বলতে পারছি না। এমএসএল এর বিষয় নিয়ে বললাম যে মার্চ মাসে কিছু একটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি। হয়তো এরকমটা হতে পারে যে একই দিনে আমরা কিন্তু 2টো গুড নিউজ পেতে পারি। হ্যাঁ, এইটুকুনি তোমাদেরকে বলে দিলাম। এরপর যে কথাটা বলছিলাম যে কোন বিষয়ে বলেছে, কোন সীমাদিভাই যে ভিডিওটা করেছে, কাকে উদ্দেশ্য করে সেই কথাগুলো বলেছে। তো এই দালাল কিন্তু
প্রথম থেকেই এর সাথে ওকে লিপ্ত করে দেওয়া, এর সাথে ওকে বিছানা পর্যন্ত পাঠিয়ে দেওয়া, এর সাথে ওকে মানে এর ওইখানে এই করে দেওয়া, ওইখানে সেই করে দেওয়া, এগুলো কিন্তু দালাল প্রথম থেকেই তার ভিডিওতে বলে এসছে। এইবার ভাবো, কেউ যদি কারোর ছেলের সাথে তার মেয়েকে লিপ্ত করে দেয়, কারোর ছেলের সাথে তার মাকে লিপ্ত করে দেয়, মেয়ের সাথে তার বাবাকে লিপ্ত করে দেয়, সেখানে সেই কথাগুলো যদি সে শোনে, তাহলে তারও তো বলার মানে একটা মানে বলতে ইচ্ছা করবি যে আমার সম্পর্কগুলোকে তুমি যদি এইভাবে নোংরা করতে পারো, তাহলে তোমাকেও আমি এইভাবেই নোংরাটা করতে পারি। তো সেরকম ঘটনাটাই ঘটেছে। এবং আমি আরও একটা কথা বলতে চাই যে এখানে আমি তবু আমাদের দালালের সাথে সীমাদি ভাই যেটা হয়েছে সেটাকে যদি আমি পুরোপুরি বাদ দিই, আমি এখানে গীতা আন্টির কথা বলতে চাইছি। গীতা আন্টির আমার মনে হয় না কোনো ভিডিওতে এই দালালকে কারোর সাথে শুইয়ে টুইয়ে দিয়েছে, এই কথাগুলো নিয়ে অন্তত বলেছে। আমার চোখে পড়েনি। যদি তোমাদের জানা থাকে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও, কারণ আমিও তো ভিডিও করি। একটা মানুষের পক্ষে ভিডিও করে প্রত্যেকের প্রতিটা ভিডিও দেখে ওটা কিন্তু সম্ভব নয়, তাই আগে ভাগেই বলে দিলাম, যদি ভুল করি জানিয়ে দিও। তো কিছুদিন আগেই দেখেছিলাম এই দালাল কিন্তু গীতা আন্টির মেয়েকে পর্যন্ত নিয়ে নোংরা থেকে নোংরাতম কথা বলেছিল, যে মেয়েকে বাড়িতে কি করতে পুষি রেখেছিস, মেয়েকে দিয়ে তো নোংরা ব্যবসা করা, সেই টাকায় তো সংসার তোদের চলছে। তারপরে চাকরি করে, কিসের চাকরি করে, কোনো রকম কোনো কিছু নাকি চাকরি করার যোগ্যতায় নেই। তারপরে তার যে জামাই আছে সেই জামাই নাকি মানে মাতাল, মদখোর, এই সমস্ত কথাগুলো বলেছে। তাহলে আমি এখানে একটা কথা বলতে চাইছি যে সীমাদি ভাই নাই ভিডিও করে, তাকে নিয়ে ভিডিও টু ভিডিও হয়েছে, কিন্তু এখানে গীতা আন্টি যে কথাগুলো বলেছিল, তার মেয়ে তো ভিডিওর মধ্যে কোনো সময়ের জন্য আসেনি, বা এই দালালকে উদ্দেশ্য করে একটা কথাও তো বলেনি। তাহলে এই ভিডিওর মধ্যে তার মেয়েকে প্লাস তার জামাইকে, যে জামাইকে আমরা ভিডিওর মধ্যে খুব কম দেখতে পাই, দেখ ডেলি ব্লগে হয়তো অনেক পরে পরে দেখতে পাই, সেই জামাইকে এখানে টানা হলো কেন বন্ধুরা? সেই জামাইকে এখানে টানা হলো কেন? দুটো বিধবাকে ন্যাড়া করে মাথা মুড়িয়ে গোল ঢালিয়ে পুরো ওয়াইটিতে নাকি সাদা কাপড় পরিয়ে ঘোরাবে, এরকম কথা বলেছিল। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রাইট হয় কোথা থেকে একটা বিধবা সম্পর্কে এইরকম ধরনের কথাবার্তা বলতে? তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি সত্যিই মেনে নেওয়া যায়? কন্ট্রোভার্সি কিন্তু করাটা যে ভুল এটা আমি বলবো না, কারণ আমি নিজেও কন্ট্রোভার্সি করি, ব্লগাররা যেটা করছে সেটা নিয়েই কিন্তু আমরা বলছি, তাই না? কিন্তু তার মানে এই নয় যে দিনের পর দিন এমনভাবে সেই মানুষটাকে স্ল্যাং ইউজ করে ভিডিও করে যাব যেই মানুষটা সেটা নিতেই পারবে না, নিতেই পারবে না। যেরকম দেখো না, প্রিয়াদিত ভাই কবে তার ভিডিওতে তার হাজবেন্ড সম্পর্কে থানার যে কথাটা বলেছিল, সেটা নিয়ে তার টাইটেল থাম্বনেলে লেখা হচ্ছে যে জেল ফেরত আসামি। আরে ভাই, সে কি কারণে জেলে গিয়েছিল? মানুষ এখন সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও, মানে ভুলবশত যদি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাতেও কিন্তু থানা পুলিশ হয়ে যাচ্ছে, তাই না? তো সেখানে তাকে জেল ফেরত আসামি বলা হবে? তো এই যে বিনা কারণে এক একটা মানুষের প্রতি যে স্ট্যাম্প এই দালাল লাগাচ্ছে, সেটা কি সত্যি ওয়াইটিতে সত্যি খুব ভালো জিনিস হচ্ছে? তোমরা একটু ভেবে দেখো তো, যে মাঠে হাঁকতে যায়, এই যে বাজে মন্দ কথা, নিজের বাড়িতে একটা মানে পটিও নেই, অপরের পটিতে পটি করতে যায়, এই যে কথাবার্তাগুলো, এগুলো তার কি ভিডিওর কোনো কন্টেন্ট হতে পারে? সে ওয়াইটিকে একটা পরিবার মনে করে প্রিয়াদিত ভাই তার মনের কথাগুলো বলেছে, সেটা নিয়েও তাকে বলছে কি না, এই দালাল তাকে বলেছিল যে কালো পথ সাদা পথ থেকে যে টাকাগুলো আসছে নেবে, কালো পথ থেকে যে মানে গ্রুপের মধ্যে যে টাকা পয়সা আসছে সেগুলো তুমি নেবে না। তখন প্রিয়া দিদিভাই একজন মা হিসেবে, কোনো ব্লগার হিসেবে নয়, একজন মা হিসেবে সে উত্তর দিয়েছিল যে আমি আমার এই সময় আমার ছেলের সুস্থতাটাই মেন আমার কাছে একটা বিষয়, তো সেই জন্য আমার যেখান থেকেই টাকা আসুক আমি নেব, আমি দেখবো না সেই টাকা কোন পথ দিয়ে আসছে। তো এটা আমার মনে হয় যে কোনো মাই এটা করতো, যে কোনো মাই, যে কোনো মানে অসহায় সময় কেউ যদি পড়ে না, তার সামনে কেউ যদি বিপদ থেকেও টাকা এনে তার সামনে দেয়, তার মনে হবে আমি আগে তো এই সময়টা এই বিষয়টা নিয়ে মানে এই টাকাটা নিয়ে উদ্ধার হয়, তারপর তো কোন পথ থেকে এসছে টাকাটা আমরা ভেবে দেখবো। তাই করি কিনা বন্ধুরা? তো সেই জায়গায় প্রিয়া দিদিভাই জাস্ট এটা বলেছিল যে আমি সবার কাছ থেকে টাকা নেবো, আমি কোন পথ থেকে আসছে এটা আমি দেখবো না। এইটা বলাতে ওর গায়ে বড্ড চিরবিরানি উঠে গেছিল এবং একের পর এক ভিডিও এই মুহূর্তে নামিয়ে দিয়েছে। আজকে প্রিয়া দিদিভাইয়ের এই যে ঘটনা, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সে যে প্রত্যেক মানুষকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে টাকা ফেরত দিতে চাইছে, সেখানে যারা তাকে ভালোবেসে টাকা পাঠিয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে একবার বলো তো বন্ধুরা। এবং সে তার ছেলের ট্রিটমেন্ট করাবার যে প্ল্যান করেছিল, সেই প্ল্যান করে সে ভেবেছিল হয়তো এই টাকাটা আমরা জমায়েত করতে পারবো, কিন্তু সে পারেনি, সে ব্যর্থ হয়েছে, সেই জন্য সে তার প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়েছে। একবার ভেবে দেখো তো, সন্তানটা কিন্তু তার, কষ্ট যদি কিছু হয় তার হবে, যদি মানে যাই তার যাবে, সেখানে আমাদের কিন্তু কিচ্ছু নয়, আমরা জাস্ট কষ্ট পাবো। তাহলে সেই মাটা কি কখনো সেই সন্তানের রোগ নিয়ে টাকা ইনকাম করে সেই টাকায় ফুর্তি করতে পারে? কখনোই পারে না।
একমাত্র যারা সত্যিকারের মা সন্তান ভালোবাসে তারাই এই ফিলিংস বুঝবে যে ওইখানে যে চোখের জলগুলো পড়ছিল পিয়া দিদিভাইয়ের, তার দাম কি এই দালালকে দিতে হবে না, খুব শীঘ্রই পাবে। ওই চোখের জলের দাম কিন্তু খুব শীঘ্রই পাবে বন্ধুরা। এইটুখানি কিন্তু তোমাদেরকে বলতে পারি যে স্বচ্ছ অভিযান ওয়াইটিতে যেটা চালু হয়েছে সেটা কিন্তু নিজেকে ভাইরাল করার জন্য নয়, কারণ কি এটা সত্যি একটা স্বচ্ছ অভিযান আরম্ভ হয়েছে। তোমরা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু কিন্তু তোমরা জানতে পারবে। তো আরও একটা কথা আমি যেটা বলতে চাইছি যে এই যে অনেকে বলছে পরকিয়া, এই যে দালাল তার ভিডিওতে বললো যে আমি কিন্তু পরকিয়াকে কখনো সাপোর্ট করি না, কারণ কি তার কমেন্ট সেকশনে কালকে একটা কমেন্ট এসেছিল যে পরকিয়া নিয়ে একটা কমেন্ট এসেছিল, তো বলছে হ্যাঁ, তাকে প্রশ্ন করেছে তুমি পরকিয়া মানে কি জানো। দালাল এখানে বলছে পরকিয়া মানে হচ্ছে যে স্বামী সন্তান বাড়িতে থাকবে, মানে বাড়িতে থেকে যদি সেই মহিলা অন্য কোনো পুরুষের সাথে লিপ্ত হয় তাকেই নাকি পরকিয়া বলে। তো বন্ধুরা আমি একটু জাস্ট তোমাদের কাছ থেকে জানতে চাইছি, আমি ভুল হলেও হতে পারি, এই ঘটনাটা কবে থেকে চালু হয়েছিল? এই যে রিনা এই যে গামলা যে এই ফোগলার সাথে যে সম্পর্কটা, এটা ঠিক কবে থেকে চালু হয়েছিল? তার বাপের বাড়িতে আসার পর থেকে চালু হয়েছিল? না, তেমনটা তো নয়। তার তো চালু হয়েছিল দীপদাদা বাড়িতে থেকেই। সেই যে সেক্সুয়াল যে চ্যাটিংটা করা হয়েছিল সেটা তো দীপদাভাই পাশে শুয়ে, সন্তান পাশে শুয়ে, তারপর সেই সেক্সুয়াল চ্যাটিংটা কিন্তু শুরু হয়েছিল। এবার যারাই যতই বলুক না কেন যে কোনো একটা বন্ধুর সাথেও সেক্সুয়াল চ্যাটিং করা যেতে পারে, এটা মানতে পারলাম না। কারণ আমরা প্রত্যেকেই মেয়ে, আমরা প্রত্যেকেই জানি যে খাস কোনো দোষ না হলে তার সাথে আমাদের এই সমস্ত পার্সোনাল জিনিস কিন্তু আদান প্রদান করতে পারি না। তখন ওই খাস দোষটা কে হতে পারে আশা করছি বন্ধুরা বুঝেই গেছে। তো সেই জায়গায় এই যে দালাল বলছে স্বামী সন্তান রেখে যদি সেই স্ত্রীটা কোনো ছেলের সাথে লিপ্ত হয় তাকেই নাকি পরকিয়া বলে। তো এই গামলাও তো এটাই করেছিল, তাহলে তো এটাকে পরকিয়াই বলে নাকি দালাল কি বলতে চাইলো যে ওই বাড়িতে যাওয়ার পর এই গামলা সমস্ত কিছু আরম্ভ করেছে। এখান থেকে যাওয়ার পরই গামলা কমিউনিটি পোস্টে কিছুদিনের মধ্যে কি বলে দিল, এই সরকার আমার সাথে ছিল, আমার সাথে থাকবে, আর ভবিষ্যতেও আমার পাশে আছে, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই যে বলছে ছিল মানে আগেও ছিল, তার কমিউনিটি পোস্ট তো আমাদের কাছে এখনো পর্যন্ত স্ক্রিনশট স্বরূপ রাখা আছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বলছে আগেও ছিল মানে তার মানে যতদিন মানে দীপদার কাছে সংসার করেছে তখনও তাদের সাথে এই সম্পর্কটা ছিল। এবং আমরা অনেক ভয়েস কলিংয়ের মাধ্যমে, আমরা ভয়েস চ্যাটিংয়ের মাধ্যমে জানতে পেরেছি যে যখন রিনা মানে গামলা দীঘা বেড়াতে গেছিলো তখন কিন্তু এই ফোগলা তাকে বলেছিল যে আজকে আমার জন্মদিন, তুমি আমার সাথে স্পেশালভাবে গল্প করবে, কারণ ওকে যেতেই বারণ করেছিল, কিন্তু যেহেতু টিকিট কাটা হয়ে গেছিলো বারংবার, তোমার টিকিট ক্যান্সেল করার পরে ওটা ফাইনাল করা হয়েছিল, তো সেই নিয়ে দীপদাভাই এবং গামলার মধ্যে একটা রাগারাগি হচ্ছিল বলে ফাইনালি গিয়েছিল। কিন্তু ওখানে গিয়েও শর্ত তাকে মানতে হয়েছে যে তুমি বেড়াতে গেলে চলবে না, তোমাকে রুমে থাকতে হবে এবং আমার সাথে তোমাকে গল্প করতে হবে। এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানতে পেরেছি। তাহলে একটা স্বামী সন্তানের সাথে ঘুরতে গেছে, সেখানে গিয়ে পর্যন্ত তাদের সাথে ঘুরতে না গিয়ে সেই বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছে, এটাকে পরকিয়া বলে না? তাহলে পরকিয়া কাকে বলে? পরকিয়া কাকে বলে? সত্যি কি এই দালাল নিজে জানে পরকিয়ার মানে কি? জানে কি? সত্যি আমার খুব সন্দেহ হয়। তো আমি তো বলবো এই অরিন্দম দা যেটা করেছে সেটা অবশ্যই সেই বিষয়টাকে আমি সাপোর্ট করি। ওয়াইটি সত্যি স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে, সেখানে যদি আমিও পড়ি বা আমারও কোনো প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটরও পড়ে তাতেও কিন্তু কিছু করার নেই, কারণ প্রত্যেকে সংশোধন করতে হবে। যে ভিডিও করা মানে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা এটা কিন্তু নয়। ভিডিও যদি করার হয় ভদ্র ভাষায়ও কিন্তু ভিডিও করা যায়। আর অনেক ভিউয়ার্স দেখি এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ভিডিওকে মানে বাহবা দেয়। আমি তো বলবো ভিউয়ার্সদেরও একটুখানি এই বিষয়টা বোঝা উচিত যে স্ল্যাং ইউজ করে ভিডিও করলেই তাতে বাহবা না দিয়ে, যে স্ল্যাং না দিয়েও ভদ্র ভাষায় ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলো তুলে ধরছে সেইগুলো দেখে যেন তাদেরকে বাহবা দেয়। তাতে এবার দেখো বিষয়টা, ভিউয়ার্সও যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ভিডিওতে বাহবা দেয়, সে আরও কি চাইবে যে ও বা আমার এই বিষয়টাকে ভিউয়ার্সরা বেশি বাহবা দিচ্ছে, তাহলে আমি এটাকে আরও বাড়াবো। যেরকমটা দালালের ক্ষেত্রে হয়েছে, ও প্রথম থেকে এরকম স্ল্যাং দিয়ে এমনভাবে নিজেকে এমন একটা জায়গায় এনে দিয়েছে যে ওর ভিউয়ার্সরা ওর ওই স্ল্যাং দেওয়া ভিডিওগুলোই কিন্তু দেখতে বেশি পছন্দ করে। তো সেরকমই ও দিনের পর দিন করতে এসছে। সেরকমটা ভিউয়ার্সরা যদি নিজেরা বলে যে দিদিভাই বা দাদাভাই তোমার ভিডিওটা ঠিক আছে প্রতিটা কথা, কিন্তু তুমি স্ল্যাং দিও না, যেরকমটা তন্দ্রা দিদিভাইকে অনেকে বলেছে যে তুমিও কিন্তু মুখ খারাপ করো। তো আমি প্রত্যেককে বলবো মুখ খারাপ করে কিন্তু ভিডিও করো না, কারণ ওয়াইটি স্বচ্ছ অভিযানের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই পড়ি, প্রত্যেকের নাম আশা করছি এই ওয়াইটি স্বচ্ছ অভিযানের মধ্যে থাকবে। কারণ দেখো যেভাবে অরিন্দম দা তার ভিডিওতে বললো যে মানে একে দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে প্রত্যেকেই দেখা হবে, তো সেখানে আমিও থাকতে পারি, তাই না? তো এই যে আরও একটা কথা বলে নিই, এই যে আমাদের মন্দিরাদি ভাই অসুস্থ ভিডিওর মধ্যে বলেছে, সেখানে কিছু কমেন্ট এসছে, সেখানে কমেন্টসের অ্যান্সারকে উদ্দেশ্য করে
এই দালাল বলছে যে আমাকে আবারও রানাঘাটে যেতে হবে, ডাকছে। তো চিন্তা নেই, তুই যাবি, চিন্তা নেই, তোকে বরণডালা সাজিয়ে তারা তোকে সাদর আমন্ত্রণ জানাবে, তুই যাবি। তুই যেটা ভাবছিস যে সমস্ত কিছু ছেলে খেলা, সত্যিই কিন্তু ছেলে খেলা। তবে একটা দেখে আমি বড্ড অদ্ভুত হয়ে গেলাম, তুই কেন কিছু বলছিস না বলতো? মানে যেখানে ওয়াইটির ডন বলে আমরা মনে করি, সেই ডন এরকম একটা নতুন আইডি ওপেন করা মানে একজন দাদা, সে এমন কি করলো যার জন্য তুই তার বিপক্ষে গিয়ে কোনো কথা বললি না? এটা তো বড্ড অদ্ভুত লাগলো। মানে সত্যিই তোর মধ্যে একটা ভয় কাজ করছে, এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে তোর মধ্যে সত্যি একটা ভয় কাজ করছে, সেই কারণে তার বিপক্ষে গিয়ে তুই একটা কথা বলার সাহস পর্যন্ত দেখাতে পারলি না। এটা বড্ড অদ্ভুত লাগলো। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।